এইচএসসি 2026 ব্যাচ কি অবস্থা সবার? তোমাদের আজকের ক্লাস সমাজবিজ্ঞান প্রথম পত্র ওয়ান শট এমসিকিউ, সবগুলো অধ্যায় একসাথে আমরা শুরু করছি। এমসিকিউ টপিক হিসেবে থাকছে প্রথম অধ্যায় সমাজবিজ্ঞানের উৎপত্তি ও বিকাশ, চতুর্থ অধ্যায় সমাজবিজ্ঞানের মৌল প্রত্যয়, পঞ্চম অধ্যায় সামাজিক প্রতিষ্ঠান, ষষ্ঠ অধ্যায় সমাজ জীবনে প্রভাব বিস্তারকারী উপাদান, সপ্তম অধ্যায় সামাজিকীকরণ প্রক্রিয়া, অষ্টম অধ্যায় সামাজিক স্তরবিন্যাস ও অসমতা, দশম অধ্যায় বিচ্যুতিমূলক আচরণ এবং অপরাধ এবং একাদশ অধ্যায় সামাজিক পরিবর্তন। আমরা শুরু করছি। এ পর্যায়ে আমরা শুরু করছি প্রথম অধ্যায় সমাজবিজ্ঞানের উৎপত্তি ও বিকাশ। সমাজবিজ্ঞানকে সমাজের পূর্ণাঙ্গ পাঠ বলা হয় কেন? কারণটা কি? কারণ হচ্ছে সমাজের সামগ্রিক দিক বিশ্লেষণ করে। অর্থনীতি কেবল অর্থনীতি নিয়ে আলোচনা করে, রাষ্ট্রবিজ্ঞান কেবল রাজনীতি নিয়ে, কিন্তু সমাজবিজ্ঞান মানুষের ধর্ম, অর্থনীতি, রাজনীতি, পরিবার ও সংস্কৃতি সহ সমাজের সকল দিক অর্থাৎ সামগ্রিক চিত্র একসাথে বিশ্লেষণ করে। এর জন্য কি পূর্ণাঙ্গ পাঠ বলা হয়। সোশিওলজি শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? সেটা হচ্ছে কি আগাস্ট কোত। ফরাসি দার্শনিক আগাস্ট কোতকে সমাজবিজ্ঞানের জনক বলা হয়। তিনি তার বিখ্যাত গ্রন্থ পজিটিভ ফিলোসফির চতুর্থ খণ্ডে প্রথম এই শব্দটি ব্যবহার করেন। সোশিওলজি। সমাজ অধ্যয়নে অপরিহার্য কোনটি? অপরিহার্য কোনটি? যে ব্যক্তিগত মূল্যবোধ পরিহার। সমাজবিজ্ঞান একটি বস্তুনিষ্ঠ বিজ্ঞান। গবেষণার সময় যদি গবেষক তার নিজস্ব পছন্দ অপছন্দ বা ব্যক্তিগত মূল্যবোধ চাপিয়ে দেন, তবে সঠিক তথ্য উঠে আসে না। তাই কোনো পক্ষপাতিত্ব ছাড়া নিরপেক্ষভাবে সমাজ অধ্যয়ন করা অপরিহার্য। সমাজের সংজ্ঞায় সর্বাধিক গুরুত্ব পেয়েছে কোনটি? সর্বাধিক যেটা গুরুত্ব পেয়েছে সেটা হচ্ছে কি পারস্পরিক সম্পর্ক। কেবল মানুষের সমষ্টিকে সমাজ বলা যায় না, তাদের মধ্যে আন্তঃসম্পর্ক ও মিথস্ক্রিয়া থাকতে হয়। বিখ্যাত সমাজবিজ্ঞানী ম্যাকাইভারের মতে সমাজ হলো সামাজিক সম্পর্কের একটি জাল। সমাজবিজ্ঞান হলো সামাজিক কার্যাবলীর পাঠ। উক্তিটি কার? উক্তিটা হচ্ছে কার? ম্যাক্স ওয়েবারের। জার্মানির সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার সমাজের মানুষের আচরণের চেয়ে তাদের সামাজিক কার্যাবলী এবং এর পেছনের উদ্দেশ্য ও অর্থ বোঝার উপর বেশি জোর দিয়েছেন। পলিটিক্স গ্রন্থের রচয়িতাকে অ্যারিস্টটল। বিখ্যাত গ্রিক দার্শনিক অ্যারিস্টটল রাজনৈতিক চিন্তাধারা ও সমাজ ভাবনার উপর তার বিখ্যাত পলিটিক্স গ্রন্থটি রচনা করেন। সোসিয়াস শব্দটি কোন ভাষা থেকে এসেছে? সোসিয়াস শব্দটি এসেছে কি ল্যাটিন ভাষা থেকে। সোশিওলজি শব্দটি দুটি শব্দের সমন্বয়ে গঠিত। ল্যাটিন শব্দ সোসিয়াস যার অর্থ সঙ্গী বা সমাজ এবং গ্রিক শব্দ লগোস যার অর্থ জ্ঞান বা বিজ্ঞান। সমাজবিজ্ঞান হলো অনুষ্ঠান প্রতিষ্ঠানের বিজ্ঞান। উক্তিটি কে করেছেন? এই উক্তিটি করেছেন হচ্ছে কে? ডুরখেম। ফরাসি সমাজবিজ্ঞানী এমিল ডুরখেম বিশ্বাস করতেন সমাজ পরিচালিত হয় সামাজিক বিভিন্ন অনুষ্ঠান ও প্রতিষ্ঠান, যেমন বিবাহ, পরিবার, আইন এর মাধ্যমে। তাই একে তিনি কি সামাজিক প্রতিষ্ঠানের বিজ্ঞান বলেছেন। নৃবিজ্ঞানের মূল প্রতিপাদ্য বিষয় কি? নৃবিজ্ঞানের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে কি মানুষ। নৃবিজ্ঞান মানুষের উৎপত্তি, বিকাশ, শারীরিক গঠন ও সংস্কৃতি নিয়ে বিস্তৃত আলোচনা করে। দ্য রিপাবলিক গ্রন্থের রচয়িতাকে প্লেটো। প্রাচীন গ্রিক দার্শনিক প্লেটো তার দ্য রিপাবলিক গ্রন্থে একটি আদর্শ রাষ্ট্রের কল্পনা এবং সমাজ কাঠামোর ধারণা প্রদান করেছেন। সমাজবিজ্ঞানের উৎপত্তি হয় কত সালে? 1839 সালে। আগাস্ট কোত 1839 সালে প্রথম সোশিওলজি শব্দটি প্রয়োগ করার মাধ্যমে সমাজ বিজ্ঞানকে একটি পৃথক বিজ্ঞানের শাখা হিসেবে কি প্রতিষ্ঠা করেন। প্রিমিটিভ কালচার বইটির প্রণেতাকে? প্রিমিটিভ কালচার বইটির প্রণেতা হচ্ছেন কে? টেইলর। বিখ্যাত নৃবিজ্ঞানী স্যার ইবি টেইলর 1871 সালে প্রকাশিত তার প্রিমিটিভ কালচার গ্রন্থে সংস্কৃতির সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা প্রদান করেন। কোন দুটি শব্দ থেকে সোশিওলজি শব্দটির উৎপত্তি হয়েছে? এক হচ্ছে কি সোশিয়াস, আরেকটা হচ্ছে কি লগোস। সোশিয়াস হচ্ছে কি ল্যাটিন শব্দ এবং লগোস হচ্ছে কি গ্রিক শব্দ। এই দুইটি ভাষার সংমিশ্রণে কি সোশিওলজি শব্দটির জন্ম।
সমাজ বিজ্ঞানকে বলা হয় কি বলা হয়, সেটা হচ্ছে কি বস্তুনিষ্ঠ বিজ্ঞান বলা হয়। সমাজ বিজ্ঞান সমাজ কেমন হওয়া উচিত তা নিয়ে কল্পনা করে না, বরং সমাজ বাস্তবে কেমন তার বস্তুনিষ্ঠ ও বৈজ্ঞানিক সত্য তুলে ধরে। অষ্টাদশ শতাব্দীতে কোথায় শিল্প বিপ্লব ঘটে? ইংল্যান্ডে শিল্প বিপ্লব ঘটে। 18 শতকের মাঝামাঝি সময়ে গ্রেট ব্রিটেন অর্থাৎ ইংল্যান্ডে বাষ্প ইঞ্জিন আবিষ্কার ও কলকারখানা তৈরির মাধ্যমে বিশ্ব কাঁপানো শিল্প বিপ্লব শুরু হয়। সমাজ বিজ্ঞানের উৎপত্তির ভিত্তি শব্দ কোনটি? ভিত্তি শব্দ কোনটি? সমাজ। সমাজ বিজ্ঞানের মূল বিষয়বস্তু হিসেবে কি সমাজকে কেন্দ্র করে গড়ে উঠেছে, সমাজকে ভিত্তি করে এর যাবতীয় শাখা প্রশাখা ও গবেষণার সূচনা। সামাজিক জনবিজ্ঞান অধ্যয়নে কোনটি জানা যায়? অভিবাসন সম্পর্কে জানা যায়। সামাজিক জনবিজ্ঞান জনসংখ্যার আকার, ঘনত্ব, জন্মহার, মৃত্যুহার এবং মানুষের এক স্থান থেকে অন্য স্থানে গমন বা অভিবাসন নিয়ে বিস্তারিত আলোচনা করে। সমাজ বিজ্ঞান সমাজের বিজ্ঞান উক্তিটি কাদের? উক্তিটি হচ্ছে কাদের? ফ্রাঙ্ক ওয়ার্ড ও সমানার। আমেরিকান সমাজবিজ্ঞানী ফ্রাঙ্ক ওয়ার্ড ও গ্রাহাম সমানার সংক্ষেপে সমাজবিজ্ঞানের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, সোশিওলজি ইজ দ্য সায়েন্স অফ সোসাইটি। নিচের কোনটি শিল্প সমাজবিজ্ঞানের আলোচ্য বিষয়? শিল্প সমাজবিজ্ঞানের আলোচ্য বিষয় হচ্ছে কি মালিক শ্রমিক শ্রেণীর দ্বন্দ্ব। শিল্প সমাজবিজ্ঞান শিল্প প্রতিষ্ঠানের ভেতরের পরিবেশ, কর্মসংস্থান ও বিশেষ করে মালিক ও শ্রমিকের ভেতরের সম্পর্ক ও দ্বন্দ্ব নিয়ে গবেষণা করে। সমাজবিজ্ঞান সমাজের আলোচনার পাশাপাশি আর কোনটি করে থাকে? পর্যালোচনা করে থাকে। সমাজবিজ্ঞান কেবল ঘটনার বিবরণ দিয়েই থেমে থাকে না, বরং সামাজিক পরিবর্তন ও সমস্যার গভীর পর্যালোচনা বা বিশ্লেষণ করে থাকে। আগাস্ট কোত সর্বপ্রথম কত খ্রিস্টাব্দে সোশিওলজি শব্দটি ব্যবহার করেন? সেটা হচ্ছে কি 1839 খ্রিস্টাব্দে। অরিজিন অফ স্পিসিস গ্রন্থের রচয়িতাকে? অরিজিন অফ স্পিসিস গ্রন্থের রচয়িতা হচ্ছে কি চার্লস ডারউইন। প্রকৃতিবিদ চার্লস ডারউইন তার বিখ্যাত গ্রন্থ অন দ্য অরিজিন অফ স্পিসিস এ জীবের বিবর্তনবাদ বা প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব ব্যাখ্যা করেন। সোশিওলজি ইজ দ্য সায়েন্স অফ সোসাইটি উক্তিটি কে করেন? উক্তিটি করেন হচ্ছে কে গ্রাহাম সামানার। মার্কিন সমাজবিজ্ঞানী উইলিয়াম গ্রাহাম সামানার সমাজবিজ্ঞানের সরল ও গ্রহণযোগ্য এই সংজ্ঞাটি প্রদান করেছিলেন। লাইফ ওয়াজ আইদার এ ফেস্ট অর এ ফাস্ট উক্তিটি কোন সমাজের ক্ষেত্রে প্রযোজ্য? উক্তিটি কি শিকার ও সংগ্রহ সমাজের ক্ষেত্রে প্রযোজ্য। আদিম শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজে খাবার সঞ্চয়ের সুযোগ ছিল না, খাবার পেলে ভুরিভোজ হতো আর শিকার না মিললে উপবাস থাকতে হতো, তাই এই উক্তিটি কি তাদের ক্ষেত্রে প্রযোজ্য। সমাজবিজ্ঞান একটি স্বতন্ত্র বিজ্ঞান হিসেবে আত্মপ্রকাশ করে কখন? কখন সেটা হচ্ছে কি 19বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে। 1839 সালে আগাস্ট কোতের প্রত্যাবর্তনের মাধ্যমে 19 শতকের মাঝামাঝি সময়ে 1850-এর দশকে সমাজবিজ্ঞান অন্যান্য সামাজিক বিজ্ঞান থেকে আলাদা হয়ে একটি স্বতন্ত্র বিজ্ঞান হিসেবে আত্মপ্রকাশ করে। সামন্ততান্ত্রিক উৎপাদন ব্যবস্থার মূল ভিত্তি কি? সামন্ততান্ত্রিক উৎপাদন ব্যবস্থার মূল ভিত্তি হচ্ছে কি ভূমি। সামন্তবাদে সমাজ পরিচালিত হতো জমি বা ভূমি কেন্দ্রিক। ভূমির মালিক অর্থাৎ সামন্ত প্রভু ও ভূমি নির্ভর কৃষক প্রজাদের উপর ভিত্তি করেই এই সামাজিক ও অর্থনৈতিক ব্যবস্থা গড়ে উঠেছিল। মানুষ স্বভাবতই সামাজিক জীব কে বলেছেন? এটা বলেছেন অ্যারিস্টটল। গ্রিক দার্শনিক অ্যারিস্টটল বলেছিলেন ম্যান ইজ বাই নেচার এ সোশ্যাল অ্যানিম্যাল। তিনি আরও যুক্ত করেছিলেন যে যে সমাজে বাস করে না সে হয় পশু না হয় দেবতা। প্রিন্সিপালস অফ সোশিওলজি গ্রন্থটি কার? এটি কি হার্বার্ট স্পেন্সারের একটি গ্রন্থ। ব্রিটিশ সমাজবিজ্ঞানী হার্বার্ট স্পেন্সার প্রিন্সিপালস অফ সোশিওলজি নামে ইংরেজি ভাষার সমাজবিজ্ঞানের প্রথম পূর্ণাঙ্গ পাঠ্য বই প্রকাশ করেন। ইট কি? ইট হচ্ছে কি যখন যা ইচ্ছা তাই করা। মনোবিজ্ঞানী সিগমন্ড ফ্রয়েডের ব্যক্তিত্ব তত্ত্ব অনুযায়ী ইট হলো বা আইডি হলো মানুষের আদিম অনিয়ন্ত্রিত ও কামনা নির্ভর সুপ্ত ইচ্ছা, যা কোনো নীতিনৈতিকতার পরোয়া না করে তাৎক্ষণিক তৃপ্তি পেতে চায়। সমাজে অধিক হারে পেশাজীবী শ্রেণী সৃষ্টি করতে কোন সমাজতাত্ত্বিকদের পরামর্শ অধিক কার্যকর হবে? কোন সমাজতাত্ত্বিকদের? সেটা হচ্ছে কি শিক্ষা সমাজবিজ্ঞানী। দক্ষ জনশক্তি ও বিভিন্ন পেশাজীবী গোষ্ঠী তৈরিতে শিক্ষা প্রধান ভূমিকা রাখে, তাই শিক্ষা সমাজবিজ্ঞানীরা কিভাবে শিক্ষার আধুনিকায়ন ও কর্মমুখী শিক্ষা প্রবর্তন করা যায় সে বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারেন।
এ পর্যায়ে আমরা শুরু করছি চতুর্থ অধ্যায় সমাজবিজ্ঞানের মৌল প্রত্যয়। সংঘে সদস্যপদ কেন বাধ্যতামূলক নয়? কারণটা কি? কারণ হচ্ছে ব্যক্তির উদ্দেশ্যে ভিন্নতা থাকতে পারে। সংঘ গঠিত হয় নির্দিষ্ট কোনো উদ্দেশ্য অর্জনের জন্য, সবার উদ্দেশ্য এক নাও হতে পারে, তাই সংঘের সদস্য হওয়া সম্পূর্ণ ঐচ্ছিক, এটি বাধ্যতামূলক নয়। কোন সমাজে খাদ্যের নিশ্চয়তা অত্যাধিকারে বৃদ্ধি পেয়েছে? কোন সমাজে? কৃষি সমাজে। কৃষি ব্যবস্থার আবিষ্কারের ফলে স্থায়ী চাষাবাদ শুরু হয়, উদ্বৃত্ত উৎপাদন সম্ভব হয় এবং ফলস্বরূপ খাদ্য নিরাপত্তা বহুগুণ বৃদ্ধি পায়। আকারের দিক থেকে কোনটি বৃহৎ? সমাজ হচ্ছে বৃহৎ। আকারের দিক থেকে সমাজ হলো সবচেয়ে বড় এবং ব্যাপক পরিধিযুক্ত ধারণা। অন্যান্য যে অপশন রয়েছে, সম্প্রদায়, সংঘ, দল, সবই কি সমাজের অন্তর্গত অংশ। সামাজিক নিয়ন্ত্রণের আনুষ্ঠানিক বাহন কোনটি? আনুষ্ঠানিক বাহন হচ্ছে রাষ্ট্র। সামাজিক নিয়ন্ত্রণের মাধ্যম দুই প্রকার, একটা হচ্ছে আনুষ্ঠানিক এবং আরেকটা হচ্ছে অনানুষ্ঠানিক। আইন, পুলিশ ও আদালতের মাধ্যমে রাষ্ট্র আনুষ্ঠানিকভাবে সমাজ নিয়ন্ত্রণ করে। আবার সামাজিক নিয়ন্ত্রণের অনানুষ্ঠানিক বাহন হচ্ছে কি? পরিবার। তাই এখানে প্রশ্নের প্রাসঙ্গিকতা সঠিক উত্তর রাষ্ট্র। বই কোন ধরনের সংস্কৃতি? এটি কি? এটি বস্তুগত সংস্কৃতি, যা ধরা বা ছোঁয়া যায়, যেমন বই, ঘরবাড়ি, গাড়ি, তা বস্তুগত সংস্কৃতি। আবার চিন্তা, বিশ্বাস, ভাবধারা এগুলো হচ্ছে কি? অবস্তুগত সংস্কৃতি। হ্যারি মর্গানের মতে সমাজ বিবর্তনের স্তর কয়টি? সমাজ বিবর্তনের স্তর হচ্ছে কয়টা? তিনটা। নৃবিজ্ঞানী লুইস হেনরি মর্গানের মতে মানব সমাজ বিবর্তনের তিনটি স্তর হলো: 1 বর্ণদশা, 2 বর্বর দশা এবং 3 সভ্যতা। আমরা যা তাই হলো সংস্কৃতি উক্তিটি কার? এই উক্তিটি ম্যাকাইভারের। সমাজবিজ্ঞানী ম্যাকাইভারের বিখ্যাত উক্তি, হোয়াট উই আর ইজ কালচার, হোয়াট উই ইউজ ইন সিভিলাইজেশন, অর্থাৎ আমরা যা তাই সংস্কৃতি, আর আমরা যা ব্যবহার করি তাই কি? সভ্যতা। সংঘ গড়ে ওঠে মানুষের ইচ্ছার মাধ্যমে। মানুষ নির্দিষ্ট উদ্দেশ্য হাসিলের জন্য নিজের ইচ্ছায় সংঘ গঠন করে বা এর সদস্য হয়। এটি স্বতঃস্ফূর্তভাবে বা জন্মসূত্রে তৈরি হয় না। সংস্কৃতি কত প্রকার? সংস্কৃতি মূলত দুই প্রকার। সংস্কৃতি হচ্ছে দুই প্রকার, এক বস্তুগত, আরেকটা হচ্ছে কি? অবস্তুগত সংস্কৃতি। বস্তুগত সংস্কৃতি এবং অবস্তুগত সংস্কৃতি। সমাজ যে ধরনের সংগঠন, সমাজ কি? একটি মানবীয় সংগঠন। সমাজ গড়ে ওঠে মানুষের মধ্যকার সামাজিক সম্পর্কের উপর ভিত্তি করে, তাই এটি কি? একটি মানবিক সংগঠন। যখন একাধিক ব্যক্তি একই উদ্দেশ্য সাধনের জন্য সংঘবদ্ধভাবে বসবাস করে, তখন তাকে কি বলে? তাকে বলা হয় হচ্ছে কি? সমাজ। যখন সাধারণ উদ্দেশ্য নিয়ে মানুষ সংঘবদ্ধ হয়ে সম্পর্কে আবদ্ধ হয়, তখন কি? সমাজ গঠিত হয়। মরিচ শব্দের অর্থ কি? মরিচ শব্দের অর্থ কি? আদর্শ যার শক্তিশালী নৈতিক তাৎপর্য আছে। আদর্শ যার শক্তিশালী নৈতিক তাৎপর্য আছে। মরিচ হলো তীব্র নৈতিক অনুভূতির প্রকাশ বা লোকরীতি। এটি ভঙ্গ করলে সমাজ কঠোর শাস্তি বা নিন্দা প্রদান করে। কার্ল মার্কসের মতে সমাজের মৌল কাঠামো কোনটি? সমাজের মৌল কাঠামো হচ্ছে কি? অর্থনীতি। মার্কসীয় তত্ত্ব অনুযায়ী অর্থনীতি হলো সমাজের অবকাঠামো বা মৌল কাঠামো, যার উপর ভিত্তি করে আইন, রাজনীতি ইত্যাদি উপরিকাঠামো গড়ে ওঠে। মরিচ শব্দের অর্থ কি? মরিচ শব্দের অর্থ কি? লোকরীতি। মরিচ ল্যাটিন শব্দ থেকে এসেছে। সমাজবিজ্ঞানে এর অর্থ হলো নৈতিক ভিত্তি সম্পন্ন লোকরীতি। ফকওয়েস শব্দের অর্থ কি? ফকওয়েস শব্দের অর্থ হচ্ছে কি? লোকাচার। সমাজবিজ্ঞানী ডব্লিউ.জি. সমনারের মতে ফকওয়েস হলো মানুষের দৈনন্দিন চলাফেরা ও আচরণের সাধারণ নিয়ম বা লোকাচার। প্রথার সাথে কোনটি জড়িত থাকে? প্রথার সাথে জড়িত থাকে কোনটা? মূল্যবোধ। লোকাচার যখন দীর্ঘদিন ধরে সমাজ মেনে চলে এবং তা সমাজে ভালো মন্দের মাপকাঠিতে বা মূল্যবোধে রূপ নেয়, তখন তা কি? প্রথায় পরিণত হয়। কোনটি আমাদের পরিবার প্রথার উপর আঘাত এনেছে? কোনটি? শিল্পায়ন। শিল্পায়নের ফলে যৌথ পরিবার ভেঙে একক পরিবারে পরিণত হচ্ছে, যা ঐতিহ্যবাহী পরিবার প্রথার ওপর আঘাত এনেছে। সামাজিক নিয়ন্ত্রণে কোনটির ভূমিকা বেশি কার্যকর? কোনটির? সেটা হচ্ছে কি? জনমতের ভূমিকা বেশি কার্যকর। অনানুষ্ঠানিক বাহনগুলোর মধ্যে জনমত বা সমাজের মানুষের সম্মিলিত মতামত মানুষকে অপরাধমূলক কাজ থেকে বিরত রাখতে বেশি কার্যকরী। কত সালে সর্বপ্রথম সামাজিক নিয়ন্ত্রণ প্রত্যয়টি
ব্যবহৃত হয়েছে কত সালে? 1901 সালে। 1901 সালে সমাজবিজ্ঞানী E.S. রস তার সোশ্যাল কন্ট্রোল নামক গ্রন্থে প্রথম এই ধারণাটি ব্যবহার করেন। সম্প্রদায়ের মৌলিক বৈশিষ্ট্য কয়টি? সম্প্রদায়ের মৌলিক বৈশিষ্ট্য হচ্ছে দুইটা। এক হচ্ছে একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকা এবং দুই হচ্ছে সম্প্রদায়গত মনোভাব বা একাত্মবোধ। কোনটি সম্প্রদায়? সম্প্রদায় হচ্ছে কোনটা? যে পাহাড়ি জনগোষ্ঠী। পাহাড়ি জনগোষ্ঠী একটি নির্দিষ্ট অঞ্চলে বাস করে এবং তাদের মধ্যে নিজস্ব একাত্মবোধ আছে, তাই এটিকে একটি সম্প্রদায়। একই ধর্ম, বর্ণ, পেশা ও এলাকায় বসবাসকারী জনগোষ্ঠী নিয়ে গঠিত হয় কি গঠিত হয়? সম্প্রদায় গঠিত হয়। যখন একটি নির্দিষ্ট লোকালয়ে বাস করে একই জীবনযাত্রায় অভ্যস্ত হয় কোনো জনগোষ্ঠী, তখন তাকে কি সম্প্রদায় বলা হয়। ইংরেজি সোসাইটি শব্দ কোন শব্দ থেকে এসেছে? ইংরেজি সোসাইটি শব্দটি কি? সোসিয়াস শব্দ থেকে এসেছে। ইংরেজি সোসাইটি শব্দটি ল্যাটিন শব্দ সোসিয়াস থেকে এসেছে, যার অর্থ সঙ্গী, বন্ধু বা দলবদ্ধতা। ব্যক্তির সাথে সম্প্রদায়ের কি থাকে না? চুক্তি থাকে না। সম্প্রদায় স্বতঃস্ফূর্তভাবে গড়ে ওঠে। ব্যক্তির সাথে সম্প্রদায়ের সম্পর্ক প্রথা ও অনুভূতির কোনো লিখিত চুক্তির নয়। কোন অঞ্চলের বাণিজ্য প্রধান শহরগুলোকে কেন্দ্র করে গণতন্ত্র গড়ে উঠেছিল? কোন অঞ্চলের? ইউরোপ অঞ্চলের। প্রাচীন গ্রিস, বিশেষ করে অ্যাথেন্স ও ইউরোপের বাণিজ্য নির্ভর নগর রাষ্ট্রগুলোকে কেন্দ্র করে আধুনিক গণতন্ত্রের বীজ রোপিত হয়েছিল। শ্রেণী বলতে কি বোঝায়? শ্রেণী বলতে বোঝায় হচ্ছে কি যে একই অর্থনৈতিক বৈশিষ্ট্য সম্পন্ন জনগোষ্ঠী। সমাজবিজ্ঞানে শ্রেণী বা ক্লাস বলতে সাধারণত অর্থনৈতিক অবস্থান বা উপার্জনের উপর ভিত্তি করে গঠিত গোষ্ঠীকে বোঝায়। কাকে কেন্দ্র করে সিন্ধু সভ্যতা গড়ে ওঠে? সিন্ধু নদকে কেন্দ্র করে সিন্ধু সভ্যতা গড়ে ওঠে। ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল সিন্ধু নদ ও তার অববাহিকাকে কেন্দ্র করে। কোন যুগে মানুষ স্থায়ীভাবে বসবাস করতে শুরু করে? কোন যুগে? কৃষি যুগে। কৃষিকাজ শেখার পর খাদ্যের জন্য মানুষকে আর ঘুরে বেড়াতে হয়নি, ফলে তারা প্রথম স্থায়ী বসতি স্থাপন শুরু করে। বিনিময় ব্যবস্থার প্রচলন দেখা যায় কোন সময়ে? পশুপালনের যুগে। পশুপালনের যুগে প্রয়োজনের অতিরিক্ত পশু বা দুগ্ধজাত পণ্য তৈরি হওয়ার মানুষের মধ্যে পণ্য বিনিময়ের প্রথা চালু হয়। সমাজের বৈশিষ্ট্য কোনটি? সমাজের বৈশিষ্ট্য হচ্ছে কোনটি? পরিবর্তনশীলতা। সমাজ কখনো স্থির থাকে না। স্থান, কাল ও পাত্র ভেদে সমাজ প্রতিনিয়ত পরিবর্তিত হয়, এটি সমাজের মূল বৈশিষ্ট্য। যোগ্যরাই টিকে থাকে ধারণাটি কার? ধারণাটি হচ্ছে কার? ডারউইনের। চার্লস ডারউইন তার বিবর্তনবাদে যোগ্যরাই টিকে থাকে নীতিটি প্রকাশ করেন। কোন তত্ত্বের মাধ্যমে দেখানো হয়েছে যে সমাজ সরলতম অবস্থা থেকে অপেক্ষাকৃত জটিল অবস্থায় বিবর্তিত হচ্ছে? সেটা হচ্ছে কি? বিবর্তন তত্ত্বে দেখানো হয়েছে। সামাজিক বিবর্তন তত্ত্ব অনুযায়ী মানব সমাজ সরল ও অসংগঠিত রূপ থেকে ধীরে ধীরে জটিল ও উন্নত রূপ ধারণ করে। কোনটি মানুষের যোগাযোগ ব্যবস্থার প্রাথমিক পর্যায়ে গতি এনেছিল? কোনটি? সেটি হচ্ছে কি? বাষ্পীয় ইঞ্জিন। জেমস ওয়াটের বাষ্পীয় ইঞ্জিন উদ্ভাবনের পর দূরপাল্লার যাতায়াত ও পণ্য পরিবহনের ব্যবস্থা দ্রুততর হয়ে ওঠে। কিভাবে সম্প্রদায় সম্পর্কে গভীরভাবে জানা যায়? সম্প্রদায় সম্পর্কে গভীরভাবে জানা যায় কি? সমাজবিজ্ঞান পাঠের মাধ্যমে। সমাজবিজ্ঞান মানুষের সামাজিক সম্পর্ক, সম্প্রদায়, প্রতিষ্ঠান ও তাদের আচার ব্যবহার নিয়ে সামগ্রিক আলোচনা করে, তাই এটি পাঠের মাধ্যমে কি সম্প্রদায় সম্পর্কে গভীরভাবে জানা যায়। সম্প্রদায়গত মানসিকতা বলতে বোঝায় কি? একাত্মবোধ। আমরা একই গোষ্ঠীর বা এলাকার এই আমরা অনুভূতির মাধ্যমে সম্প্রদায়গত মানসিকতা বা একাত্মবোধ তৈরি হয়। সেবা ও রক্ষা নামক চুক্তি ছিল কি? সামন্ত যুগে। মধ্যযুগীয় সামন্তবাদে সামন্ত প্রভু ও সার্ভদের অর্থাৎ কৃষকদের মধ্যে নিরাপত্তা ও সেবার বিনিময়ে চুক্তিভিত্তিক সম্পর্ক ছিল। ঐচ্ছিক দল কোনটি? ঐচ্ছিক দল হচ্ছে কোনটা? সংঘ। মানুষ ইচ্ছে করলে ক্লাবে বা সংঘে যোগ দিতে পারে, আবার ছেড়েও দিতে পারে, তাই এটি কি? একটি ঐচ্ছিক দল। সংঘ ব্যক্তির কোনটি গঠনে সহায়িকা? কোনটি? ব্যক্তিত্ব গঠনে। বিভিন্ন সামাজিক সংঘে অংশগ্রহণের মাধ্যমে মানুষের সামাজিকীকরণ ঘটে, যা ব্যক্তিত্ব বিকাশ ও সামাজিক দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করে।
কালচার ল্যাক তত্ত্বের প্রবক্তাকে? কালচার ল্যাক তত্ত্বের প্রবক্তা হচ্ছেন কে? এফ অকবার্ন। সমাজবিজ্ঞানী ডব্লিউ.এফ অকবার্ন তার সোশ্যাল চেঞ্জ গ্রন্থে কালচার ল্যাক বা সাংস্কৃতিক পশ্চাৎপদতা তত্ত্বটি প্রদান করেন। বস্তুগত সংস্কৃতির চরম বিকাশকে বলা হয়, বস্তুগত সংস্কৃতির চরম বিকাশকে বলা হয় হচ্ছে কি? সভ্যতা। সাংস্কৃতিক বস্তুগত রূপ যেমন ঘরবাড়ি, প্রযুক্তি, রাস্তাঘাট প্রভৃতির চরম বিকাশকে সমাজবিজ্ঞানের সভ্যতা হিসেবে গণ্য করা হয়। এ পর্যায়ে আমরা শুরু করছি পঞ্চম অধ্যায়, সামাজিক প্রতিষ্ঠান। পরিবার কোন ধরনের প্রতিষ্ঠান? পরিবার কি? সামাজিক প্রতিষ্ঠান। পরিবার হলো মানব সমাজের সবচেয়ে প্রাথমিক ও মূল চালিকা শক্তি। মানুষের সামাজিক জীবনের ভিত্তিপ্রস্তর এই পরিবারেই স্থাপিত হয়। সমাজ অর্থ সহযোগিতা উক্তিটি কার? উক্তিটি হচ্ছে ম্যাকাইভারের। সমাজবিজ্ঞানী ম্যাকাইভারের মতে পারস্পরিক সাহায্য ও সহমর্মিতা ছাড়া সমাজ টিকে থাকতে পারে না। একে অপরের সাথে মিলেমিশে কাজ করা এবং প্রয়োজনীয় কাজে সহযোগিতা করার মানসিকতা থেকেই কি সমাজ রূপ নেয়। তাই তিনি সংজ্ঞায় বলেছেন সমাজ অর্থ সহযোগিতা। পরিবার গঠনের পূর্ব শর্ত কি? পরিবার গঠনের পূর্ব শর্ত হচ্ছে কি? বিবাহ। একটি বৈধ ও সামাজিকভাবে স্বীকৃত পরিবার গঠনের প্রথম ও প্রধান শর্ত হলো বিবাহ। বিবাহের মাধ্যমে একজন পুরুষ ও নারী সামাজিকভাবে পরিবার গঠনের বৈধ অধিকার অর্জন করে। পাত্রপাত্রীর স্বাধীন ইচ্ছার ভিত্তিতে সংগঠিত বিবাহ হলো, সংগঠিত বিবাহ কি? যে পাত্রপাত্রীর স্বাধীন ইচ্ছার ভিত্তিতে, সেটা হচ্ছে কি? রোমান্টিক বিবাহ। যে বিবাহে অভিভাবক বা সমাজের চাপিয়ে দেওয়া সিদ্ধান্তের পরিবর্তে পাত্রপাত্রী নিজেদের পছন্দ ও স্বাধীন ইচ্ছার ভিত্তিতে একে অপরকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেয়, সমাজবিজ্ঞানে তাকে রোমান্টিক বিবাহ বলা হয়। মানুষ জন্ম থেকে মৃত্যু অবধি কোথায় অবস্থান করে? কোথায়? সেটা হচ্ছে কি? পরিবারে অবস্থান করে। মানুষের জীবন শুরু হয় পরিবারের আশ্রয়ে জন্মগ্রহণের মাধ্যমে এবং জীবনের শেষ নিঃশ্বাস ফেলা পর্যন্ত মানুষ কোনো না কোনো পরিবারের সাথেই সম্পর্কিত থাকে। শিক্ষা, নিরাপত্তা ও ভালোবাসা সবকিছুই মানুষের জীবনভর কি পরিবার থেকেই পেয়ে থাকে। আকারের ভিত্তিতে পরিবার কত প্রকার? পরিবার আকারের ভিত্তিতে কত প্রকার? 3 প্রকার। সদস্য সংখ্যা ও আকারের দিক থেকে পরিবারকে মূলত 3টি ভাগে ভাগ করা যায়। 1 হচ্ছে একক পরিবার, 2 হচ্ছে যৌথ পরিবার এবং 3 হচ্ছে বর্ধিত পরিবার। মর্গানের মতে পরিবারের ক্রমবিবর্তনের ধারা কয়টি? পরিবারের ক্রমবিবর্তনের ধারা কয়টা? 5টা। নৃতত্ত্ববিদ L.H. মর্গান তার গবেষণায় মানব সমাজ ও পরিবারের ক্রমবিবর্তনকে 5টি ধাপে ভাগ করেছেন। জৈবিক জ্ঞাতির উদাহরণ কোনটি? জৈবিক জ্ঞাতির উদাহরণ হচ্ছে কি? চাচা। জৈবিক জ্ঞাতি হলো তারা যাদের সাথে সরাসরি রক্তের সম্পর্ক রয়েছেন। চাচা হলেন পিতার নিজের ভাই, অর্থাৎ কি রক্ত সম্পর্কযুক্ত। যৌথ পরিবার ভেঙে যাওয়ার কারণ? যৌথ পরিবার ভেঙে যাওয়ার কারণটি কি? অর্থনৈতিক। শিল্পায়ন ও নগরায়নের ফলে কৃষিভিত্তিক অর্থনীতি থেকে মানুষ চাকরি ও ব্যবসামুখী হচ্ছে। জীবিকা নির্বাহ ও কাজের সন্ধানে মানুষকে শহরমুখী হতে হচ্ছে। ফলে বড় যৌথ পরিবারগুলো ভেঙে ছোট ছোট একক পরিবারে পরিণত হচ্ছে। প্রথাগত জ্ঞাতির উদাহরণ কোনটি? প্রথাগত জ্ঞাতির উদাহরণ হচ্ছে কি? দোস্ত। যে সম্পর্ক রক্ত বা বিবাহের মাধ্যমে তৈরি হয় না, বরং সমাজের প্রথা, বন্ধুত্ব বা লোকরীতির ওপর ভিত্তি করে গড়ে ওঠে, তাকে কি প্রথাগত জ্ঞাতি বলা হয়। দোস্ত বা সখা ডাকার প্রথাটি কালচারাল বা প্রথামূলক। অ্যানশাইন্ট সোসাইটি কার লেখা? এটি কি হেনরি মর্গানের লেখা। আমেরিকান নৃতত্ত্ববিদ L.H. মর্গানের বিখ্যাত গ্রন্থ অ্যানশাইন্ট সোসাইটিতে মানব সমাজের বিবর্তন ও আদিম সমাজ ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। একজন পুরুষ ও নারীর মধ্যে অস্থায়ী যুগল বন্ধনে গঠিত পরিবারকে কোন ধরনের পরিবার বলা হয়? এই ধরনের পরিবারকে বলা হয় হচ্ছে কি? সিন্ডিয়াসমিয়ান পরিবার। মর্গানের পরিবারের বিবর্তন তত্ত্ব অনুযায়ী সিন্ডিয়াসমিয়ান পরিবার হলো এমন একটি রূপ যেখানে একজন পুরুষ ও নারীর নির্দিষ্ট সময়ের জন্য জোর বা অস্থায়ী বন্ধনে আবদ্ধ হতো এবং যে কোনো পক্ষ সহজেই এই বন্ধন ভেঙে দিতে পারত। সন্তান জন্মদান পরিবারের কোন কাজকে নির্দেশ করে? পরিবারের কি জৈবিক কাজকে নির্দেশ করে। মানুষের প্রাতিষ্ঠানিক প্রজনন ও বংশরক্ষা হলো প্রকৃতির একটি জৈবিক প্রক্রিয়া। পরিবার গঠনের অন্যতম মৌলিক উদ্দেশ্য হলো সামাজিকভাবে স্বীকৃত উপায়ে সন্তান জন্মদান ও লালন পালন করা, যা পরিবারের জৈবিক কাজ।
পরিবারের কোন কাজ সন্তানদের আবেগীয় চাহিদা মেটায়? কোন কাজ? সেটা হচ্ছে কি চিত্ত বিনোদন। পরিবারে একসঙ্গে গল্প করা, হাসিখুশি পরিবেশ, খেলাধুলা ও আনন্দের মাধ্যমে সন্তানদের মানসিক চাপ দূর হয় এবং মন ভালো থাকে। এটি সন্তানদের আবেগীয় চাহিদা পূরণে কাজ করে, যা পরিবারের চিত্ত বিনোদনমূলক ভূমিকার অংশ। পৃথিবীর ক্ষুদ্রতম সামাজিক সংগঠন কোনটি? পৃথিবীর ক্ষুদ্রতম সামাজিক সংগঠন হচ্ছে পরিবার। সমাজবিজ্ঞানের ভাষায় সমাজের সবচেয়ে ছোট বা ক্ষুদ্রতম একক বা প্রতিষ্ঠান হলো হচ্ছে কি পরিবার। একক পরিবারে শিশুদের মধ্যে কোন ধরনের মানসিকতার জন্ম হয়? কোন ধরনের সংকীর্ণ মানসিকতার জন্ম হয়? একক পরিবারের সন্তানেরা শুধু বাবা মার সান্নিধ্যে বড় হয়, আর চাচা, ফুফু, খালা বা যৌথ পরিবারের অন্যান্য সদস্যদের সাথে শেয়ারিং ও সহনশীলতার চর্চা কম করার সুযোগ পায়। ফলে তাদের এক প্রকার আত্মকেন্দ্রিক বা সংকীর্ণ মানসিকতার সৃষ্টি হতে পারে। মাতৃসূত্রীয় পরিবার কোন এথনিক সম্প্রদায়ে লক্ষণীয়? কোন এথনিক সম্প্রদায়ে? গারো সম্প্রদায়ে লক্ষণীয়। বাংলাদেশের গারো ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে মাতৃতান্ত্রিক বা মাতৃসূত্রীয় পরিবার ব্যবস্থা চালু রয়েছে। এখানে পরিবারের প্রধান থাকেন মা এবং সম্পত্তির উত্তরাধিকারী হন কনিষ্ঠ কন্যা। কোন ধরনের পরিবারের কারণে পিতামাতার বার্ধক্যকালীন নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে? কোন ধরনের পরিবারের কারণে? নয়াবাস পরিবারের কারণে। নয়াবাস পরিবারে বিয়ের পর বর-কনে পিতা বা মাতার বাড়িতে না থেকে সম্পূর্ণ একটি নতুন আলাদা স্থানে বাসস্থান গড়ে তোলেন। এর ফলে বৃদ্ধ বাবা মা একা হয়ে পড়েন এবং তাদের বার্ধক্যকালীন দেখাশোনা ও নিরাপত্তা বিঘ্নিত হয়। একজন ব্রাহ্মণের ছেলে আরেকজন ব্রাহ্মণের মেয়েকে বিয়ে করলে তাকে কোন বিবাহ বলে? তাকে বলা হয় হচ্ছে কি যে অন্তর্গোত্র বিবাহ। হিন্দু সমাজ ব্যবস্থায় নিজ বর্ণ বা গোত্রের ভেতর বিবাহ সম্পন্ন করাকে অন্তর্গোত্র বিবাহ বলা হয়। যেমন একজন ব্রাহ্মণ যখন অন্য একজন ব্রাহ্মণের কন্যাকে বিবাহ করেন, তখন কি সেটা নিজ গোত্রের মধ্যেই সীমাবদ্ধ থাকে। মামাতো ফুফাতো ভাই বোনের বিবাহের ধরন কোনটি? মামাতো ফুফাতো ভাই বোনের বিবাহের ধরন কি? ক্রস কাজিন। বাবার বোনের সন্তান কিংবা মায়ের ভাইয়ের সন্তানের সাথে বিবাহকে সমাজবিজ্ঞানে ক্রস কাজিন বিবাহ বলা হয়। কোন সমাজবিজ্ঞানী বিবাহকে চুক্তি বলে অভিহিত করেছেন? চুক্তি বলে অভিহিত করেছেন কে? ম্যালিনস্কি। নৃবিজ্ঞানী ম্যালিনস্কি বিবাহের সামাজিক ও অর্থনৈতিক দিকটির ওপর জোর দিয়ে বলেছেন, বিবাহ হলো মূলত দুটি পরিবারের মধ্যে একটি সামাজিক ও আইনি চুক্তি। হিস্ট্রি অফ হিউম্যান ম্যারেজ গ্রন্থটি কার লেখা? হিস্ট্রি অফ হিউম্যান ম্যারেজ গ্রন্থটি কার? ওয়েস্টার মার্কের লেখা। সমাজবিজ্ঞানী এডওয়ার্ড ওয়েস্টার মার্ক তার বিখ্যাত গ্রন্থ হিস্টরি অফ হিউম্যান ম্যারেজ রচনা করেন। এই বইয়ে তিনি একপত্নী বিবাহকে মানব সমাজের আদি ও স্বাভাবিক রূপ হিসেবে ব্যাখ্যা করেন। বিবাহ হচ্ছে এমন এক বন্ধুত্ব যার আইনগত নিবন্ধন ও সামাজিক গোষ্ঠীর সমর্থন আছে। এই উক্তি কার? এই উক্তিটি হচ্ছে কার? যে সমাজবিজ্ঞানী ম্যাকাইভারের। সমাজবিজ্ঞানী আর.এম. ম্যাকাইভার বিবাহের সংজ্ঞায় এর আইনি ও সামাজিক ভিত্তির ওপর প্রাধান্য দিয়ে এটি বলেছেন। মনোগামী শব্দের অর্থ কি? মনোগামী শব্দের অর্থ হচ্ছে কি একক বিবাহ। মৃত স্ত্রীর বোনকে বিবাহ করার রীতিকে কি বলে? মৃত স্ত্রীর বোনকে বিবাহ করার রীতিকে বলা হচ্ছে কি সরোরেট। স্ত্রীর মৃত্যুর পর তার বোনকে বিয়ে করার প্রথাকে সমাজবিজ্ঞানের ভাষায় সরোরেট বলা হয়। বংশমর্যাদা ও সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারকে কিভাবে ভাগ করা যায়? কিভাবে? সেটি হচ্ছে কি যে পিতৃসূত্রীয় ও মাতৃসূত্রীয় পরিবার হিসেবে ভাগ করা যায়। সন্তান পিতার বংশে বা পিতার বংশ পরিচয়ে পরিচিত হবে নাকি তার মাতার বংশ পরিচয়ে পরিচিত হবে এবং সম্পত্তির মালিকানা কার কাছ থেকে পাবে, এই নীতিকে ভিত্তি করে পরিবারকে পিতৃসূত্রীয় ও মাতৃসূত্রীয় এই দুইটি ভাগে ভাগ করা হয়। কোনটির গুরুত্ব বোঝাতে বলা হয় বা বলা হয়ে থাকে পানির চেয়ে রক্তের ঘনত্ব বেশি? সেটা হচ্ছে কি যে জ্ঞাতি সম্পর্ক বোঝাতে এটি ব্যবহার করা হয়। পানির চেয়ে রক্তের ঘনত্ব বেশি এই প্রবাদটি দিয়ে মূলত রক্ত বা বংশসূত্রে যুক্ত জ্ঞাতি সম্পর্কের গভীরতা, টান ও শক্ত ভিত্তির গুরুত্বকে বোঝানো হয়। জ্ঞাতি সদস্যদের প্রত্যেককে আলাদাভাবে ডাকার পদ্ধতিকে কি বলে আখ্যায়িত করা হয়? কি বলে? বর্ণনামূলক বলে আখ্যায়িত করা হয়। কিন শব্দের বাংলা পরিভাষা কি? কিন শব্দের বাংলা পরিভাষা হচ্ছে কি আত্মীয়। ইংরেজি কিন বা কিনশিপ শব্দের বাংলা অর্থ হচ্ছে কি আত্মীয় বা জ্ঞাতি।
বৈবাহিক বন্ধনের ভিত্তিতে গড়ে ওঠা জ্ঞাতি সম্পর্ক কোনটি? বৈবাহিক বন্ধনের ভিত্তিতে গড়ে ওঠা জ্ঞাতি সম্পর্ক হচ্ছে কি শ্বশুর শাশুড়ি। বিয়ের মাধ্যমে নতুন যে আত্মীয়তার সম্পর্ক সৃষ্টি হয়, যেমন শ্বশুর শাশুড়ি শালা শালী, এগুলো হলো বৈবাহিক জ্ঞাতি সম্পর্ক। ধর্মমা ধর্মবোন কোন ধরনের জ্ঞাতি সম্পর্ক? এগুলো হচ্ছে কি কাল্পনিক জ্ঞাতি সম্পর্ক, যেখানে রক্ত বা বিবাহের কোনো সরাসরি যোগসূত্র নেই, কিন্তু শ্রদ্ধা বা স্নেহের খাতিরে সমাজ স্বীকৃতভাবে কাউকে মা, বোন বা ভাই বলে ডাকা হয়, যেমন ধর্মমা ধর্মবোন পাতানো ভাই, তাকে কি কাল্পনিক জ্ঞাতি বলে। সামাজিক গোষ্ঠী বা দলের মূল ভিত্তি কি? সামাজিক গোষ্ঠী বা দলের মূল ভিত্তি হচ্ছে কি সামাজিক সম্পর্ক। সমাজবিজ্ঞানী ম্যাকাইভারের মতে সমাজ হলো সামাজিক সম্পর্কের জাল। মানুষ যখন পরস্পরের সাথে সামাজিক মিথস্ক্রিয়া ও সম্পর্কের বন্ধনে আবদ্ধ হয়, তখনই সামাজিক গোষ্ঠী বা দল গঠিত হয়। তাই গোষ্ঠীর প্রধান ভিত্তি হলো হচ্ছে কি সামাজিক সম্পর্ক। এ পর্যায়ে আমরা শুরু করছি ষষ্ঠ অধ্যায়, সমাজ জীবনে প্রভাব বিস্তারকারী উপাদান। সামাজিক গোষ্ঠীগত উপাদানের উদাহরণ কোনগুলো? সংঘ, শিক্ষা প্রতিষ্ঠান। সামাজিক গোষ্ঠীগত উপাদান বলতে বোঝায় যেসব প্রতিষ্ঠান বা সংঘ মানুষের সামাজিক সম্পর্ক ও মিথস্ক্রিয়া গড়ে তোলে। শিক্ষা প্রতিষ্ঠান ও সংঘ মানুষের একত্রিত হওয়া ও যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করে। সুন্দরবন এলাকায় জলদস্যুর আস্তানা বেশি হওয়ার কারণ কি? বিদ্যমান ভৌগোলিক পরিবেশ। সুন্দরবনের ঘন বন জঙ্গল, আঁকাবাঁকা নদীপথ ও দুর্গম এলাকা জলদস্যুদের আত্মগোপন করার জন্য প্রাকৃতিক সুবিধা দেয়, অর্থাৎ এখানকার ভৌগোলিক পরিবেশ বা প্রাকৃতিক গঠন জলদস্যুদের আস্তানা গড়ে ওঠার প্রধান কারণ। সমাজ জীবনে প্রভাব বিস্তারকারী মৌল উপাদান কয়টি? মৌল উপাদান কয়টা? 4টা মৌল উপাদান। সমাজবিজ্ঞানীদের মতে সমাজ জীবনে প্রভাব বিস্তারকারী মূল বা মৌলিক উপাদান মূলত 4টি। 1 ভৌগোলিক বা প্রাকৃতিক উপাদান, 2 জৈবিক বা বংশগতি উপাদান, 3 সামাজিক বা ও সাংস্কৃতিক উপাদান এবং 4 হচ্ছে কি মনস্তাত্ত্বিক উপাদান। বিশ্বের সকল মানব সমাজকে এক ও অভিন্ন ঐকতানে সমন্বিত করার প্রক্রিয়াকে কি বলে? বিশ্বায়ন বলে। বিশ্বায়ন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে পুরো পৃথিবী অর্থনৈতিক, সামাজিক ও সামাজিকভাবে একটি একক ব্যবস্থায় বা একক সূত্রে বোনা হয়। এটি ভৌগোলিক সীমান্ত অতিক্রম করে বিশ্ব সমাজকে এক ও অভিন্ন সূত্রে বাঁধতে সাহায্য করে। ভৌগোলিক উপাদানের মধ্যে কোনটি মানব প্রকৃতি ও দক্ষতার উপর বিশেষ প্রভাব রাখে? কোনটি? সেটি হবে হচ্ছে কি তাপমাত্রা। তাপমাত্রা সরাসরি মানুষের শারীরিক ও মানসিক কর্মক্ষমতার উপর প্রভাব ফেলে। অতিরিক্ত গরম বা প্রচণ্ড ঠান্ডায় মানুষের কাজের গতি কমে যায়, কিন্তু অনুকূল তাপমাত্রা মানসিকভাবে সতেজ রাখে এবং কাজের দক্ষতা বাড়ায়। সমাজ জীবনে কোন উপাদানের প্রভাব সবচেয়ে বেশি? কোন উপাদান? ভৌগোলিক উপাদানের প্রভাব সবচেয়ে বেশি। ভৌগোলিক বা প্রাকৃতিক উপাদান মানুষের জীবন ধারণ, খাদ্যাভ্যাস, পোশাক, ঘরবাড়ি নির্মাণ, এমনকি পেশা নির্বাচনকেও প্রত্যক্ষভাবে নিয়ন্ত্রণ করে। তাই সমাজবিজ্ঞানে ভৌগোলিক উপাদান কি সবচেয়ে প্রভাবশালী হিসেবে দেখা হয়। প্যারেটো কোন দেশের সমাজবিজ্ঞানী? প্যারেটো হচ্ছে কি যে ইতালির সমাজবিজ্ঞানী। প্যারেটো ছিলেন একজন বিখ্যাত ইতালীয় সমাজবিজ্ঞানী ও অর্থনীতিবিদ। সমাজবিজ্ঞানে তার অভিজাতদের চক্রাবর্তন তত্ত্ব অত্যন্ত সুপরিচিত। কোন সমাজবিজ্ঞানী জীবদেহের সঙ্গে সমাজের তুলনা করেছেন? কোন সমাজবিজ্ঞানী? সেটা হবে হচ্ছে কি স্পেন্সার। ব্রিটিশ সমাজবিজ্ঞানী হার্বার্ট স্পেন্সার তার সামাজিক বিবর্তনবাদে সমাজকে একটি জৈবিক জীবদেহ এর সাথে তুলনা করেছেন। দৈহিক ও মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্য উত্তরাধিকার সূত্রে বর্তিয়ে থাকে। উক্তিটি কার? উক্তিটি হচ্ছে কার? পিয়ারসনের। বিখ্যাত পরিসংখ্যানবিদ ও বংশগতি গবেষক কার্ল পিয়ারসন এই উক্তিটি করেছিলেন। তিনি গবেষণায় দেখান যে মানুষের শারীরিক গঠনের মতো মানসিক আচরণ বা বৈশিষ্ট্যগুলো জিনগতভাবে বা বংশানুক্রমে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে পরিবাহিত হয়। ওয়েবারের মতে কোনটি ঐতিহ্যবাহী কর্তৃত্ব? কোনটি? সেটি হবে হচ্ছে কি উত্তরাধিকার সূত্রে ক্ষমতা প্রয়োগ। সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার কর্তৃত্বকে 3টি ভাগে ভাগ করেছেন। এর মধ্যে ঐতিহ্যবাহী কর্তৃত্ব বলতে বোঝায় যা দীর্ঘদিনের নিয়ম বা প্রথা মেনে বংশানুক্রমে অর্জিত হয়, যেমন রাজা বা জমিদারের সন্তানের শাসন ক্ষমতা পাওয়া। কি কারণে বাংলাদেশ পাট উৎপাদনে বিখ্যাত? কি কারণে? সেটা হচ্ছে কি ভৌগোলিক কারণে। বাংলাদেশের সমতল পলিমাটি
পর্যাপ্ত বৃষ্টিপাত, আর্দ্র জলবায়ু এবং নাতিশীতোষ্ণ আবহাওয়া পাট চাষের জন্য অত্যন্ত উপযোগী। অর্থাৎ এই ভৌগোলিক ও প্রাকৃতিক সুযোগ সুবিধার জন্যই বাংলাদেশ উন্নত মানের পাট উৎপাদনে সেরা। কোন অঞ্চল মানব সভ্যতার উপযোগী পরিবেশ? কোন অঞ্চল? নাতিশীতোষ্ণ অঞ্চল। নাতিশীতোষ্ণ অঞ্চলে প্রচণ্ড গরম বা খুব বেশি শীত থাকে না, জলবায়ু সহনশীল বা সহনীয় হওয়ার কারণে মানুষ এখানে স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারে, কৃষিকাজ ভালো হয় এবং বুদ্ধিবৃত্তিক ও সামাজিক বিকাশ দ্রুত হয়। নিচের কোনটি সামাজিক পরিবর্তনের প্রাকৃতিক কারণকে নির্দেশ করছে? কোনটি? সেটি হচ্ছে কি নদী ভাঙনে কোনো এলাকার মানুষের পেশার পরিবর্তন হওয়া। নদী ভাঙন হলো একটি প্রাকৃতিক দুর্যোগ বা প্রাকৃতিক কারণ। এর ফলে মানুষ ভিটেমাটি হারিয়ে বাস্তুচ্যুত হয় এবং বাধ্য হয়ে কৃষিকাজ বা মাছ ধরার পেশা ছেড়ে শহরে এসে নতুন পেশা যেমন দিনমজুর বা রিক্সা চালানো গ্রহণ করে। মন্টেস্কুর মতে উষ্ণ জলবায়ু কিরূপ শাসনের অনুকূল? কিরূপ? সেটা হচ্ছে কি গণতান্ত্রিক শাসনের অনুকূল। ফরাসি দার্শনিক মন্টেস্কু তার দ্য স্পিরিট অফ লস গ্রন্থে জলবায়ুর সাথে শাসন ব্যবস্থার সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি উল্লেখ করেছিলেন যে উষ্ণ জলবায়ুর অঞ্চলে মানুষ স্বাধীনতা ভালোবাসে, যা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার জন্য অনুকূল ভূমিকা পালন করে। পেশার বিভিন্নতা নিচের কোন উপাদান দ্বারা প্রভাবিত হয়? কোন উপাদান? ভৌগোলিক উপাদান দ্বারা প্রভাবিত হয়। ভৌগোলিক পরিবেশ ভেদে মানুষের পেশা আলাদা হয়। উদাহরণস্বরূপ উপকূলীয় বা নদী তীরবর্তী অঞ্চলের মানুষ জেলে, পাহাড়ি অঞ্চলের মানুষ জুম চাষি আর বনাঞ্চল সংলগ্ন মানুষ মোয়াল হয়। অর্থাৎ কি পেশাকে রূপ দেয় ভৌগোলিক উপাদান। কোনটি বংশগতির প্রভাব? কোনটি? সেটি হচ্ছে কি যে প্রতিভাবান হওয়া। প্রতিভাবান হওয়া। ধনসম্পদ বা ক্ষমতা সামাজিক পরিবেশের মাধ্যমে অর্জিত হয়, কিন্তু প্রতিভা অর্থাৎ মেধা, বিশেষ সক্ষমতা অধিকাংশ ক্ষেত্রে জিনগত বা বংশগতির মাধ্যমে মাতাপিতার কাছ থেকে সন্তানে প্রবাহিত হয়। সমাজ জীবনে বংশগতির প্রভাব কোনটি? সমাজ জীবনে বংশগতির প্রভাব হচ্ছে কি যে প্রতিভা ও দক্ষতার বিকাশ। শিশু জন্মগতভাবে কি পরিমাণ মেধা বা সুপ্ত প্রতিভা বা সুপ্ত ক্ষমতা নিয়ে জন্মাবে তা নির্ধারণ করে তার বংশগতি। সমাজ ও পরিবেশ দিলে সেই জিনগত প্রতিভা ও দক্ষতা পূর্ণাঙ্গ রূপ পায়। বিশ্বায়ন কি? বিশ্বায়ন হচ্ছে কি যে কোনো কিছু স্থানিক থেকে বৈশ্বিক রূপ লাভ। বিশ্বায়ন হলো এমন এক নেটওয়ার্ক যার ফলে কোনো নির্দিষ্ট স্থানীয় পণ্য, সংস্কৃতি, চিন্তা বা প্রযুক্তি গণ্ডি পেরিয়ে পুরো আন্তর্জাতিক বা বৈশ্বিক পরিমণ্ডলে ছড়িয়ে পড়ে। আধুনিক আইসিটি ভিত্তিক সমাজকে আমূল বদলে দিয়েছে ড্যাশ শূন্যস্থানে কোনটি বসবে? এই শূন্যস্থানে যেটা বসবে সেটা হচ্ছে কি যে তথ্যের অবাধ প্রবাহ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিপ্লবের ফলে বর্তমান সারা বিশ্বের তথ্য মুহূর্তের মধ্যে আদান প্রদান করা যাচ্ছে, আর তথ্যের এই অবাধ প্রবাহ গোটা সমাজ ব্যবস্থাকে ডিজিটাল ও দ্রুতগতি সম্পন্ন করে তুলছে। এ পর্যায়ে আমরা শুরু করছি সপ্তম অধ্যায় সামাজিকীকরণ প্রক্রিয়া। সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়? কখন শুরু হয়? জন্মের পর থেকে। সামাজিকীকরণ কোনো নির্দিষ্ট বয়সে শুরু হয়ে থেমে থাকে না। শিশু যখনই জন্ম নেয় তখন থেকেই পরিবার ও চারপাশের পরিবেশ থেকে শেখা শুরু করে। এটি একটি আজীবনব্যাপী বা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলমান প্রক্রিয়া। সামাজিকীকরণের প্রথম ও প্রধান মাধ্যম কোনটি? প্রথম ও প্রধান মাধ্যম হচ্ছে কোনটা? পরিবার। শিশু ভূমিষ্ঠ হওয়ার পর প্রথম পরিবারের সংস্পর্শেই আসে। মা বাবা ও পরিবারের অন্যান্য সদস্যদের আচার আচরণ, স্নেহ, ভালোবাসার মাধ্যমেই শিশুর সামাজিক জীবনের ভিত্তি গড়ে ওঠে। তাই এটি কি প্রথম ও প্রধান মাধ্যম। একজন ডাক্তার বাবার সন্তান স্টেথোস্কোপ দিয়ে তার খেলার পুতুলের হৃৎকম্প চেক করলো। এটি সামাজিকীকরণের কোন উপাদান? এটি কি অনুকরণ উপাদান। ছোট শিশুরা কোনো কিছু না বুঝে বড়দের কাজ বা আচরণ হুবহু নকল করতে পছন্দ করে। এখানে শিশুটি তার ডাক্তার বাবাকে দেখে হুবহু নকল বা অনুকরণ করে পুতুলের হৃৎকম্পন পরীক্ষা করেছে। সামাজিকীকরণে কোন প্রতিষ্ঠান মানুষের সমগ্র জীবনব্যাপী জড়িয়ে থাকে? কোন প্রতিষ্ঠান? পরিবার। অন্যান্য প্রতিষ্ঠান যেমন স্কুল বা সঙ্গীদল জীবনের নির্দিষ্ট কিছু সময়ে বেশি সক্রিয় থাকে, কিন্তু পরিবার মানুষের জন্ম থেকে শুরু করে একদম শেষ জীবন পর্যন্ত সবসময় জড়িয়ে থাকে। শিশুর সামাজিকীকরণের দর্পণ হিসেবে কাজ করে কোনটা? সঙ্গীদল।
আয়না বা দর্পণে যেমন নিজের চেহারা দেখা যায়, ঠিক তেমনি সঙ্গী বা খেলার সাথীর সাথে মিশলে শিশু বুঝতে পারে তার আচরণ কেমন হচ্ছে, কোনটা ভালো আর কোনটা খারাপ। তারা একে অপরকে দেখে শেখে ও নিজেদের শুধরে নেয়। শিশুর সামাজিকীকরণের গৌণ মাধ্যম কোনটি? গৌণ মাধ্যম হচ্ছে কোনটা? গণমাধ্যম। যে মাধ্যমগুলোর সাথে শিশু সরাসরি বা প্রত্যক্ষ যোগাযোগ থাকে না, বরং পরোক্ষভাবে প্রভাব ফেলে, সেগুলো কি গৌণ মাধ্যম বলে? যেমন টিভি, সংবাদপত্র বা ইন্টারনেট গণমাধ্যম। ঠিক আছে, এগুলা। তো এখানে প্রশ্নের প্রাসঙ্গিকতা যেহেতু অপশনে রয়েছে গণমাধ্যম, তাই এখানে সঠিক উত্তর কি? গণমাধ্যম। সোশ্যালাইজেশন কথাটির অর্থ কি? কথাটির অর্থ হচ্ছে কি? সামাজিকীকরণ। কি? সামাজিকীকরণ। ইংরেজি শব্দ সোশ্যালাইজেশন এর বাংলা প্রতিশব্দ হচ্ছে কি? সামাজিকীকরণ। অর্থাৎ যে প্রক্রিয়ার মাধ্যমে একজন ব্যক্তি সমাজের একজন উপযুক্ত ও সচেতন সদস্য হিসেবে গড়ে ওঠে। মানব ধর্মে কোন প্রক্রিয়াটি অবিরাম চলতে থাকে? সামাজিকীকরণ প্রক্রিয়াটি অবিরাম চলতে থাকে। মানুষের জীবনে সামাজিকীকরণ একটি নিরবিচ্ছিন্ন ও অবিরাম প্রক্রিয়া। মানুষের জীবনের প্রতিটি ধাপে, শৈশব, কৈশোর, যৌবন এবং কি বার্ধক্য, প্রতিটি ধাপেই কি প্রতিনিয়ত নতুন নতুন পরিবেশ ও নিয়মের সাথে খাপ খাইয়ে নিতে হয় এবং শিখতে হয়। নিচের কোনটি প্রাথমিক দল? প্রাথমিক দল হচ্ছে কি? পরিবার। যে দলের সদস্যদের মধ্যে মুখোমুখি বা প্রত্যক্ষ সম্পর্ক থাকে, ঘনিষ্ঠতা বেশি থাকে এবং আয়তনে ছোট হয়, তাকে প্রাথমিক দল বলা হয়। পরিবার হচ্ছে কি এর সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ। সামাজিক নিয়ন্ত্রণের সর্বাধিক গুরুত্বপূর্ণ বাহন কোনটি? সর্বাধিক গুরুত্বপূর্ণ বাহন হচ্ছে পরিবার। সমাজ ও রাষ্ট্রের নিয়ম শৃঙ্খলা মেনে চলার প্রাথমিক পাঠ শিশু পরিবার থেকেই পায়। মা বাবার আদেশ, নিষেধ ও শাসনই মানুষকে অপরাধমূলক বা অনৈতিক কাজ থেকে দূরে রেখে সমাজে সুশৃঙ্খল থাকতে বাধ্য করে। পরিবার ও শিশুর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলে শিশুর মধ্যে কি ধরনের প্রভাব ফেলে? কি ধরনের? সেটা হচ্ছে কি যে শিশু আত্মবিশ্বাসী হয়ে ওঠে। পরিবারে ভয়ের পরিবেশ না থেকে যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে, তবে শিশু নিজের কথা বা অনুভূতি খোলাখুলি প্রকাশ করতে পারে। এতে তার দ্বিধা দূর হয় এবং মনের ভেতরে দৃঢ় আত্মবিশ্বাস তৈরি হয়। সামাজিকীকরণের সবচেয়ে শক্তিশালী মাধ্যম কোনটি? সবচেয়ে শক্তিশালী মাধ্যম হচ্ছে কোনটি? পরিবার। সামাজিকীকরণের অনেক মাধ্যম থাকলেও পরিবারের প্রভাব সবচেয়ে গভীর ও দীর্ঘস্থায়ী। পরিবারের মূল্যবোধ ও শিক্ষায় মানুষের চরিত্র গঠনে সবচেয়ে বেশি ভূমিকা রাখে, তাই এটি কি সবচেয়ে শক্তিশালী মাধ্যম। শিশুর সামাজিকীকরণের আনুষ্ঠানিক মাধ্যম কোনটি? শিশুর সামাজিকীকরণের আনুষ্ঠানিক মাধ্যম হচ্ছে কি? শিক্ষা প্রতিষ্ঠান। পরিবার ও প্রতিবেশীর কাছ থেকে শিশু আনঅফিসিয়াল বা অনানুষ্ঠানিকভাবে শেখে, কিন্তু স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানে নির্দিষ্ট নিয়ম, সিলেবাস ও শৃঙ্খলার মাধ্যমে নিয়মতান্ত্রিক উপায়ে শিখে, তাই শিক্ষা প্রতিষ্ঠান হলো হচ্ছে কি আনুষ্ঠানিক মাধ্যম। পরিবারের বাইরে শিশুর প্রথম পদচারণা ঘটে কার সাথে? কার সাথে ঘটে? প্রতিবেশীর সাথে ঘটে। পরিবারের গণ্ডি পার হয়ে ঘরের বাইরে শিশু প্রথম যাদের সান্নিধ্যে আসে তারা হলো বাড়ির পাশের মানুষ বা প্রতিবেশী। তাদের মাধ্যমেই শিশুর সামাজিক যোগাযোগ পরিসর বড় হতে শুরু করে। সারা বিশ্বের মানুষ কিসের বদৌলতে বর্তমানে একটি পরিবারের সদস্য হয়েছে? কিসের বদৌলতে? সেটা হচ্ছে কি বিশ্বায়নের বদৌলতে। বিশ্বায়ন বা গ্লোবালাইজেশন এর ফলে তথ্য প্রযুক্তি ও ইন্টারনেটের মাধ্যমে আজ পৃথিবী একটি ছোট গ্রামে পরিণত হয়েছে, ফলে ভৌগোলিক দূরত্ব কমে গিয়ে বিশ্বজুড়ে একক পরিবারের মতো যোগাযোগ তৈরি হয়েছে। যে প্রণালীতে মানব শিশু ক্রমশ সামাজিক মানুষে পরিণত হয় তাকেই সামাজিকীকরণ বলা হয়। উক্তিটি কার? উক্তিটি হচ্ছে কার? কিংসলের। সমাজবিজ্ঞানী কিংসলে সামাজিকীকরণের এই সংজ্ঞাটি দিয়েছেন। তিনি বোঝাতে চেয়েছেন জৈবিক মানুষকে সামাজিক মানবে রূপান্তর করার প্রক্রিয়াই হলো হচ্ছে কি সামাজিকীকরণ। নিচের কোনটি ব্যক্তিকে দলের অন্যান্য সদস্যদের সাথে মিলেমিশে থাকার ক্ষেত্রে সক্ষম করে তোলে? সেটি হবে হচ্ছে কি? সেটি হবে হচ্ছে কি সামাজিকীকরণ। সামাজিকীকরণ প্রক্রিয়ার মাধ্যমেই মানুষ সমাজের নিয়মকানুন, রীতিনীতি ও সংস্কৃতি শেখে। এটি মানুষকে অন্যদের সাথে খাপ খাইয়ে নিতে এবং মিলেমিশে বসবাস করতে সক্ষম করে তোলে। এ পর্যায়ে আমরা শুরু করছি অষ্টম অধ্যায়, সামাজিক স্তরবিন্যাস ও অসমতা। মালিক শ্রমিক শ্রেণী দুটি কোন সমাজে লক্ষণীয়? এটি কি পুঁজিবাদী সমাজে লক্ষণীয়। শিল্প বিপ্লবের পর পুঁজিবাদী সমাজের সৃষ্টি হয়। এই সমাজে উৎপাদনের উপায়ের অর্থাৎ কারখানা মূলধনের মালিকদের বলা হয় পুঁজিপতি বা মালিক, আর যারা শ্রম বিক্রি করে জীবন ধারণ করে তারা হলো হচ্ছে কি শ্রমিক।
বয়স্ক ব্যক্তিদের সামাজিক নিরাপত্তায় সরকার কর্তৃক গৃহীত উদ্যোগ কোনটি? সরকার কর্তৃক গৃহীত উদ্যোগ কোনটি? বয়স্ক ভাতা। বাংলাদেশের প্রবীণ ও বয়স্ক জনগোষ্ঠীর আর্থিক ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার জন্য সরকার বয়স্ক ভাতা কর্মসূচি চালু রেখেছে। সামাজিক স্তর বিন্যাসের ধরন কয়টি? সামাজিক স্তর বিন্যাসের ধরন কয়টি? 4টি। দাস প্রথা, স্টেট ব্যবস্থা, জাতি বর্ণ প্রথা এবং সামাজিক শ্রেণী ও পদমর্যাদা। দাস ব্যবস্থায় কয়টি শ্রেণী বিদ্যমান? কয়টি? 2টি শ্রেণী বিদ্যমান। দাস প্রথা হলো সামাজিক স্তর বিন্যাসের একটি চরম রূপ, যেখানে সমাজ স্পষ্ট 2টি শ্রেণীতে বিভক্ত ছিল: দাস প্রভু, যিনি মালিক, এবং দাস, যাদের নিজস্ব কোনো অধিকার ছিল না। জাতিবর্ণের একটি বৈশিষ্ট্য হচ্ছে কি, যে জন্মসূত্রে সদস্য পদ লাভ। জাতিবর্ণ প্রথা একটি বন্ধ স্তর বিন্যাস ব্যবস্থা, যেখানে একজন ব্যক্তি যে জাতিবর্ণে জন্মগ্রহণ করে সারা জীবন তাকে সেই বর্ণের পরিচয় গ্রহণ করতে হয়, এটি পরিবর্তন করা যায় না। ভারতীয় হিন্দু সমাজে জাতিবর্ণের ধরন কয়টি? 4টি ধরন রয়েছে: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। ভূমিদাস সামাজিক স্তর বিন্যাসের কোন প্রকরণের অন্তর্ভুক্ত? ভূমিদাস কি সামাজিক প্রকরণের এস্টেট যা আছে এই এস্টেটের অন্তর্ভুক্ত। মধ্যযুগে ইউরোপে সামন্তবাদী সমাজকে এস্টেট বলা হতো। এই ব্যবস্থা সর্বনিম্ন স্তরে ছিল ভূমিদাস বা সার্ফ, যারা সামন্ত প্রভৃতির জমিতে কি কাজ করত। সেবা ও রক্ষা নামে সামাজিক চুক্তি ছিল কি সামন্ত যুগে। সামন্ত প্রভু ও অধীনস্থ কৃষকদের মধ্যে একটি চুক্তি ছিল, যেখানে অধীনস্থরা প্রভুকে সেবা ও আনুগত্য দিত এবং বিনিময়ে সামন্ত প্রভু তাদের বহিঃশত্রু থেকে রক্ষা বা নিরাপত্তা প্রদান করত। সামাজিক চুক্তি মতবাদ প্রদান করেন কে? সামাজিক চুক্তি মতবাদ প্রদান করেন জন লক। রাষ্ট্রে বা সমাজে বিশৃঙ্খলা এড়াতে সামাজিক চুক্তির মাধ্যমে সরকারের উৎপত্তি। এই মতবাদের অন্যতম প্রধান প্রবক্তা হলেন জন লক। কোন সমাজে শ্রেণী শোষণের চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটে? কোন সমাজে? সেটা হচ্ছে কি পুঁজিবাদী সমাজে। পুঁজিবাদী সমাজে শ্রেণী শোষণের চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটে। কার্ল মার্কসের মতে পুঁজিবাদী সমাজে মুনাফা বৃদ্ধির আসক্তিতে বুর্জোয়া অর্থাৎ মালিক শ্রেণী শ্রমিক শ্রেণীর উদ্বৃত্ত মূল্য শোষণ করে, যা শ্রেণী শোষণের চরম রূপ। সামাজিক স্তর বিন্যাসের ক্রিয়াবাদী তত্ত্ব দেন কে? ডেভিস ও মুর। সমাজবিজ্ঞানী কিংসলে ডেভিস ও উইলবার্ট মুর সামাজিক স্তর বিন্যাসের ফাংশনাল থিওরি বা ক্রিয়াবাদী তত্ত্ব প্রদান করেন। জাতিবর্ণ প্রথার ইংরেজি প্রতিশব্দ কাস্ট কোন ভাষা থেকে এসেছে? এটি কি স্প্যানিশ ভাষা থেকে এসেছে। ইংরেজি কাস্ট শব্দটি এসেছে স্প্যানিশ বা পর্তুগিজ শব্দ কাস্ট থেকে, যার মূল অর্থ বংশ, জাতি বা বিশুদ্ধ প্রজাতি। শ্রেণী শোষণবিহীন সমাজ কোনটি? শ্রেণী শোষণবিহীন সমাজ হচ্ছে কি সাম্যবাদ সমাজ। সাম্যবাদী সমাজে উৎপাদনের উপায়ের ওপর ব্যক্তিগত মালিকানা থাকে না, ফলে কোনো ধনী দরিদ্র বা মালিক শ্রমিক শ্রেণী বিভাজন থাকে না। এটি একটি শোষণহীন সমাজ। জাতিবর্ণ প্রত্যয়টি সর্বপ্রথম কারা ভারতীয় জাতিকে বোঝাতে ব্যবহার করত? কারা? পর্তুগিজরা ব্যবহার করত। 16 শতকে ভারতীয় উপমহাদেশের জটিল সমাজ ব্যবস্থা ও বিবাহ ভিত্তিক গোত্র বিভাজন দেখে পর্তুগিজ নাবিক ও বণিকেরা প্রথম ভারতীয়দের ক্ষেত্রে কাস্ট শব্দটি ব্যবহার শুরু করে। পেশাগতভাবে ব্যবসায়ী ছিল কারা? বৈশ্যরা। হিন্দু চতুর্বর্ণ প্রথায় কাজের ভিত্তিতে বিভাজন ছিল। ব্রাহ্মণদের কাজ ছিল পূজা অর্চনা, ক্ষত্রিয়দের কাজ প্রতিরক্ষা, শূদ্রদের সেবা কাজ এবং বৈশ্যদের কাজ ছিল ব্যবসা বাণিজ্য করা। কাস্ট শব্দের অর্থ কি? কাস্ট শব্দের অর্থ হচ্ছে কি যে জাতিবর্ণ প্রথা। কাস্ট একটি পর্তুগিজ ও স্প্যানিশ শব্দ, যা দ্বারা সামাজিক শ্রেণী, বিশুদ্ধ বংশধারা বা জাতিবর্ণ প্রথাকে নির্দেশ করা হয়। কত সালে সর্বপ্রথম পরিবেশ নারীবাদ শব্দটি ব্যবহার করা হয়? কত সালে? 1974 সালে। সমাজবিজ্ঞানী ডেভিস ও মুর সামাজিক স্তর বিন্যাসের কোন তত্ত্ব প্রদান করেন? কোন তত্ত্ব? সেটা হচ্ছে কি ক্রিয়াবাদী তত্ত্ব প্রদান করেন। এটা আমরা একটু আগেই পড়লাম। সামাজিক অসমতার সৃষ্টি করেছে কে? কে সৃষ্টি করেছে? সমাজ।
মানুষ জন্মগতভাবে সামান্য দৈহিক ভিন্নতা নিয়ে জন্মালেও অধিকার, মর্যাদা, সম্পদ ও ক্ষমতার পার্থক্য বা অসমতা সম্পূর্ণভাবে সমাজ ব্যবস্থার মাধ্যমেই সৃষ্ট। কোনটি জাতিবর্ণ প্রথার সবচেয়ে নিম্ন গোষ্ঠী? কোনটি? শূদ্র। চতুর্বর্ণের অনুক্রমটি হলো 1 ব্রাহ্মণ, 2 ক্ষত্রিয়, 3 বৈশ্য, 4 শূদ্র। ফলে শূদ্র হলো এই প্রথার সবচেয়ে নিচের বা সর্বনিম্ন গোষ্ঠী, যাদের কাজ ছিল উপরের 3 বর্ণের সেবা করা। সমাজে একই আয়, একই ধরনের সুযোগ সুবিধা ভোগকারী গোষ্ঠীকে বলা হয় কি? বলা হয় সামাজিক শ্রেণী বলা হয়। অর্থনৈতিক মানদণ্ড অর্থাৎ আয়, সম্পত্তি, পেশা ইত্যাদি ও জীবনযাত্রার মান একই রকম হলে সেই সমাজ গোষ্ঠীকে কি একত্রে সামাজিক শ্রেণী বলা হয়। জেন্ডার সম্পর্কিত আলোচনার অতি সাম্প্রতিক সংযোজন কোনটি? অতি সাম্প্রতিক সংযোজন হচ্ছে কি? পরিবেশ নারীবাদ। নারীবাদী চিন্তাধারায় প্রকৃতি সংরক্ষণ ও নারীর অধিকারকে একসাথে যুক্ত করে গড়ে ওঠা পরিবেশ নারীবাদ হলো জেন্ডার আলোচনার অপেক্ষাকৃত সাম্প্রতিক ও আধুনিক সংযোজন। নারী পুরুষের ওপর আরোপিত সামাজিক পরিচয় বহন করে কোনটি? কোনটি? জেন্ডার। প্রবীণরা নিজেদের উপসংস্কৃতি গড়ে তোলার কারণ কি? এর কারণটা কি? এর কারণ হচ্ছে মানসিক প্রশান্তি। অবহেলা বা একাকিত্ব এড়াতে এবং সমবয়সীদের সাথে নিজেদের আবেগ অভিজ্ঞতা শেয়ার করে মানসিক প্রশান্তি পাওয়ার জন্য প্রবীণরা নিজেদের একটি আলাদা উপসংস্কৃতি গড়ে তোলে। হিস্টোরি রিপিটস ইটসেলফ, এই ধারণাটি কোন মতবাদের সমগোত্রীয়? এটা কি? যে চক্রাকার আবর্তন তত্ত্ব মতবাদের সমগোত্রীয়। ইতিহাস পুনঃপৌনিকভাবে ঘোরে বা আবর্তিত হয়, এই ধারণাটি সামাজিক পরিবর্তনের চক্রাকার আবর্তন তত্ত্বের সাথে হুবহু মিলে যায়। সামাজিক নিরাপত্তা কোন ধরনের ব্যবস্থা? এটি কি? এটি রাষ্ট্রীয় ব্যবস্থা। নাগরিকদের বেকারত্ব, অসুস্থতা, বার্ধক্য বা অসমর্থের সময় জীবনযাত্রার মান টিকিয়ে রাখতে সরকার বা রাষ্ট্র আইন ও নীতির মাধ্যমে যেসব সামাজিক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করে সেগুলোই কি? সামাজিক নিরাপত্তা। সামন্ত প্রথার উদ্ভব ঘটে কেন? কেন ঘটে? সেটা হচ্ছে কি? দাস বিদ্রোহের কারণে। প্রাচীন দাস সমাজে দাসদের ক্রমাগত বিদ্রোহ, অসন্তোষ ও উৎপাদন হার কমে যাওয়ার কারণে দাসভিত্তিক অর্থনীতি ভেঙে পড়ে এবং বিকল্প হিসেবে সামন্ত প্রথার বিকাশ ঘটে। এ পর্যায়ে আমরা শুরু করছি 10ম অধ্যায়, বিচ্যুতিমূলক আচরণ এবং অপরাধ। কোনটি অপরাধের সামাজিক কারণ? কোনটি? সেটি হচ্ছে কি? বেকারত্ব। বেকারত্ব মানুষের জীবনে তীব্র অর্থ সংকট ও মানসিক হতাশা সৃষ্টি করে, যা তাদের সামাজিক ও আইনি নিয়ম ভঙ্গ করে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াতে বাধ্য করে। বিচ্যুতিমূলক আচরণ নির্ধারিত হয় কিভাবে? নির্ধারিত হয় সেটি হবে হচ্ছে কি? সামাজিক মূল্যবোধ দ্বারা। সামাজিক মূল্যবোধ হলো সমাজের ভালো মন্দ, কোনটা গ্রহণযোগ্য আর কোনটা গ্রহণযোগ্য না তা নির্ধারণের মানদণ্ড। সমাজ কর্তৃক নির্ধারিত এই মূল্যবোধ বা কাঙ্ক্ষিত আচরণের বাইরে গিয়ে কাজ করাকেই কি বিচ্যুতিমূলক আচরণ হিসেবে চিহ্নিত করা হয়। বিদেশে অর্থ পাচার কোন ধরনের অপরাধ? এটি কি একটি ভদ্রবেশী অপরাধ? সমাজের উচ্চ মর্যাদা ও সুবিধাজনক পেশায় নিয়োজিত ব্যক্তিরা যখন তাদের পেশাগত সুযোগ কাজে লাগিয়ে গোপনে আইন অমান্য করে, যেমন মানি লন্ডারিং বা বিদেশে অর্থ পাচার, তখন তাকে কি ভদ্রবেশী অপরাধ বলা হয়। প্রকাশ্যে ধূমপান একটি কি? একটি বিচ্যুতি। প্রকাশ্যে ধূমপান করা সমাজের ভদ্রতা, শিষ্টাচার ও সামাজিকভাবে কাঙ্ক্ষিত আচরণের পরিপন্থী। এটি সরাসরি বড় কোনো ফৌজদারি অপরাধের পর্যায়ে না পড়লেও একটি সামাজিক বিচ্যুতিমূলক আচরণ। কোনটি সমাজে প্রত্যাশিত বা স্বাভাবিক আচরণ নয়? সেটা হবে হচ্ছে কি? যে বিচ্যুতিমূলক আচরণ করা। সমাজ সবসময় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার জন্য নীতি নৈতিকতা ও কাঙ্ক্ষিত আচরণ প্রত্যাশা করে, কিন্তু বিচ্যুতিমূলক আচরণ সমাজের নিয়ম ভঙ্গ ও মূল্যবোধকে ভঙ্গ করে। তাই এটি কি? সমাজের প্রত্যাশিত বা স্বাভাবিক আচরণ নয়। শাস্তির কত অংশ ভোগ করার পর অপরাধীকে প্যারোলে আনা হয়? কত শতাংশ ভোগ করার পর? 1/3 ভোগ করার পর বা 1/3 ভোগ করার পর। প্যারোল হলো বন্দির ভালো আচরণ বিবেচনা করে শর্ত সাপেক্ষে সাময়িক মুক্তি প্রদান। আইন ও অপরাধ বিজ্ঞানের নিয়ম অনুযায়ী কোনো অপরাধীকে সাধারণত তার নির্ধারিত শাস্তির অন্তত 1/3 অর্থাৎ 1/3 ভোগ করার পর প্যারোলে মুক্তির জন্য বিবেচনা করা হয়। আয়কর ফাঁকি দেয়া কোন ধরনের অপরাধ? আয়কর ফাঁকি দেওয়া হচ্ছে কি? একটি ভদ্রবেশী অপরাধ।
ধনাঢ্য বা সামাজিক সম্মানীয় ব্যক্তিরা যখন আইন ফাঁকি দিয়ে নিজেদের অর্থনৈতিক সুবিধা হাসিল করেন, যেমন আয়কর ফাঁকি দেওয়া, সমাজবিজ্ঞানের ভাষায় তাকে ভদ্রবেশী অপরাধ বলা হয়। বিচ্যুতিমূলক আচরণ কোনটির জন্ম দেয়? কোনটির জন্ম দেয়? অপরাধের জন্ম দেয়। সামাজিক নিয়ম বা মূল্যবোধ ভাঙার প্রাথমিক রূপ হলো বিচ্যুতি, কিন্তু এই বিচ্যুতি যখন মাত্রা অতিক্রম করে রাষ্ট্রীয় আইনের লঙ্ঘন ঘটায় তখন তা সরাসরি অপরাধে রূপ নেয়। বিচ্যুতি আচরণ কি? যে সামাজিক মূল্যবোধ পরিপন্থী আচরণ, যেসব আচরণ সমাজে প্রচলিত রীতিনীতি, নৈতিকতা ও সামাজিক প্রত্যাশার বিপরীত বা পরিপন্থী, তাই হচ্ছে কি বিচ্যুতি আচরণ। নিচের কোনটি বিচ্যুতিমূলক আচরণ? কোনটি? সেটি হবে হচ্ছে কি উচ্চ স্বরে গান শুনে প্রতিবেশীর অসুবিধা সৃষ্টি করা। বিচ্যুতিমূলক আচরণ কোনটির জন্ম দেয়? অপরাধের জন্ম দেয়। এটা আমরা একটু আগে পড়লাম। বিচ্যুত আচরণ বিশ্লেষণে জৈবিক তত্ত্বের প্রথম প্রয়োগ করেন কে? কে করেন? সেটা হবে হচ্ছে কি সিজার লম্ব্রোস। ইতালীয় অপরাধ বিজ্ঞানী সিজার লম্ব্রোস প্রথম দাবি করেন যে কিছু মানুষ জন্মগত বা শরীরবৃত্তীয় কারণে অপরাধী হয়। তিনি বিচ্যুত আচরণের বিশ্লেষণে জৈবিক তত্ত্বের প্রথম প্রয়োগ ঘটান। অপরাধ প্রতিকার করার নীতি সকল সমাজে একরূপ নয় কেন? একরূপ নয় কারণটা কি? বিভিন্ন সমাজের সমস্যার জটিলতা ও বৈচিত্র্য থাকার কারণে। বিশ্বের সকল সমাজের জনসংখ্যা, সংস্কৃতি, অর্থনৈতিক অবস্থা ও সামাজিক জটিলতা একরকম নয়। বৈচিত্র্যময় সামাজিক প্রেক্ষাপটের কারণে অপরাধের ধরন ভিন্ন হয়, ফলে তা প্রতিকারের পদ্ধতিও সমাজভেদে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। অপরাধ প্রতিকারে নিচের কোনটি যৌক্তিক ভূমিকা রাখে? কোনটি? সেটি হচ্ছে কি যে বেকারত্ব দূরীকরণ যৌক্তিক ভূমিকা রাখে। শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ বা পুলিশি বৃদ্ধি করার চেয়ে অপরাধের মূল কারণ দূর করা বেশি কার্যকর। বেকারত্ব দূর করে কর্মসংস্থান সৃষ্টি করলে মানুষ অপরাধমূলক কাজ থেকে বিরত থাকে, যা একটি টেকসই প্রতিকার ব্যবস্থা। অপরাধীর চারিত্রিক সংশোধন ও পুনর্বাসনের আনুষ্ঠানিক নাম হচ্ছে কি? আনুষ্ঠানিক নাম প্রবেশন। প্রবেশন হলো এমন একটি ব্যবস্থা যেখানে লঘু অপরাধে দণ্ডিত ব্যক্তিকে সরাসরি কারাগারে না পাঠিয়ে নির্দিষ্ট শর্তে একজন প্রবেশন কর্মকর্তা তত্ত্বাবধানে রেখে সমাজে পুনর্বাসিত সংশোধনের হওয়ার কি সুযোগ দেওয়া হয়। নারী ও শিশু পাচার কোন ধরনের অপরাধ? এটা কি? এটা একটা সংঘবদ্ধ অপরাধ। নারী ও শিশু পাচারের মতো কাজগুলো একক কোনো ব্যক্তির পক্ষে করা সম্ভব হয় না। এর পেছনে বিভিন্ন আন্তর্জাতিক ও স্থানীয় চোরাকারবারি সিন্ডিকেট বা নেটওয়ার্ক যুক্ত থাকে, তাই এটি একটি কি সংঘবদ্ধ অপরাধ। সীমান্ত এলাকা দিয়ে অবৈধ পণ্য আনা নেওয়া করা কোন ধরনের অপরাধ? এটাও কি? এটাও একটা সংঘবদ্ধ অপরাধ। সীমান্তে অবৈধ পণ্য বা চোরাচালান পরিচালনা করার জন্য একটি সুসংগঠিত নেটওয়ার্ক, অর্থায়ন এবং পরিকল্পনার প্রয়োজন হয়। নির্দিষ্ট দল বা গ্যাংয়ের মাধ্যমে এটি হয় বলে এটি কি? এটি একটি সংঘবদ্ধ অপরাধ। ভদ্রবেশী অপরাধের ইংরেজি শব্দ কোনটি? ভদ্রবেশী অপরাধের ইংরেজি শব্দ হচ্ছে কোনটা? হোয়াইট কলার ক্রাইম। রমজান সাহেব একজন শিল্পপতি, কিন্তু তিনি ঠিকমতো কি আয়কর দেন না। তার এই অপরাধকে কি ধরনের অপরাধ বলা হয়? ভদ্রবেশী অপরাধ। শিল্পপতি রমজান সাহেব সমাজে উচ্চ মর্যাদা ও অর্থবিত্তের অধিকারী হওয়া সত্ত্বেও নিজের ব্যবসার সুযোগ নিয়ে কর ফাঁকি দিচ্ছেন। পেশাগত বা সামাজিক অবস্থানের সুযোগ নিয়ে করা এমন আর্থিক অনিয়মকে ভদ্রবেশী অপরাধ বলা হয়। এ পর্যায়ে আমরা শুরু করছি একাদশ অধ্যায় সামাজিক পরিবর্তন। সামাজিক পরিবর্তনের রৈখিক মতবাদ কে প্রদান করেন? সামাজিক পরিবর্তনের রৈখিক মতবাদ প্রদান করেন কার্ল মার্কস। সামাজিক পরিবর্তনের রৈখিক মতবাদ অনুযায়ী সমাজ সরল রেখার মতো এক স্তর থেকে ক্রমান্বয়ে উচ্চতর স্তরের দিকে এগিয়ে যায় এবং পেছনে ফিরে তাকায় না। কার্ল মার্কস সমাজ পরিবর্তনের এই রৈখিক মতবাদটি ব্যাখ্যা করেছেন। নিচের কোন প্রত্যয় পরিমাপ করতে গিয়ে সূচক ব্যবহার করা হয়? কোন প্রত্যয় উন্নয়ন পরিমাপ করতে গিয়ে সূচক ব্যবহার করা হয়? উন্নয়ন বা ডেভেলপমেন্ট হলো একটি পরিমাপযোগ্য ও পরিকল্পিত সামাজিক পরিবর্তন। সমাজ বিবর্তন ধারায় লেন্সকি প্রদত্ত প্রথম স্তরটির নাম কি? প্রথম স্তরটির নাম হচ্ছে কি যে শিকার ও খাদ্য সংগ্রহ সমাজ। প্রখ্যাত সমাজবিজ্ঞানী গেরহার্ড লেন্সকি প্রযুক্তির বিকাশ ও সামাজিক কাঠামো বিবর্তনের উপর ভিত্তি করে সমাজকে কয়েকটি স্তরে ভাগ করেছেন। তার মধ্যে মানব সভ্যতার ইতিহাসে প্রথম ও প্রাথমিক স্তরটি হল শিকারী ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজ।
সামাজিক পরিবর্তনের এলিট তত্ত্বটি কার? এলিট তত্ত্বটি হচ্ছে কার? সেটা হবে হচ্ছে কি প্যারেটোর। ইতালীয় সমাজ বিজ্ঞানী প্যারেটো তার দ্য মাইন্ড অ্যান্ড সোসাইটি গ্রন্থে এলিটদের চক্রবৎ ঘূর্ণন তত্ত্ব প্রদান করেন। প্রগতি কি? প্রগতি হচ্ছে কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে চলা। প্রগতি বা প্রগ্রেস শব্দটির অর্থ হলো সামনের দিকে এগিয়ে যাওয়া, তবে তা অবশ্যই কোনো সুনির্দিষ্ট, পছন্দসই ও কাঙ্ক্ষিত মানব কল্যাণমূলক লক্ষ্যের দিকে হতে হবে। বীজ থেকে চারাগাছ, চারাগাছ থেকে পূর্ণ বৃক্ষ, এটি কিসের উদাহরণ? এটি হচ্ছে কি যে বিবর্তনের উদাহরণ। বিবর্তন হলো এমন একটি স্বতঃস্ফূর্ত, ধীরগতিসম্পন্ন এবং অভ্যন্তরীণ পরিবর্তনের প্রক্রিয়া যার মাধ্যমে কোনো সরল বিষয় বা জীব ক্রমান্বয়ে জটিল ও পূর্ণাঙ্গ রূপ ধারণ করে। সমাজ ও জীব উভয়ই বিবর্তনশীল উক্তিটি কার? উক্তিটি হচ্ছে কার? হারবার্ট স্পেন্সারের। প্রখ্যাত ব্রিটিশ সমাজবিজ্ঞানী হারবার্ট স্পেন্সার চার্লস ডারউইনের জৈবিক বিবর্তনবাদকে সমাজে প্রয়োগ করেন, যা সামাজিক ডারউইনবাদ নামে কি পরিচিত। প্রগতির ইংরেজি প্রতিশব্দ কোনটি? প্রগতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কি প্রগ্রেস। সামাজিক পরিবর্তনকে কয় ভাগে বিভক্ত করা যায়? কয় ভাগে? দুইটি ভাগে বিভক্ত করা যায়। এক হচ্ছে বস্তুগত সামাজিক পরিবর্তন এবং আরেকটা হচ্ছে কি অবস্তুগত সামাজিক পরিবর্তন। মূলত সামাজিক পরিবর্তন হলো সমাজের কি যে কাঠামোগত পরিবর্তন। সামাজিক পরিবর্তন বলতে সমাজের দেহের ওপর ভেসে থাকা সাময়িক কোনো বিষয় নয়, বরং সমাজের মূল অবকাঠামো প্রতিষ্ঠানসমূহ যেমন পরিবার, অর্থনীতি, রাজনীতি এবং মানুষের পারস্পরিক সামাজিক সম্পর্কের পরিবর্তনকে বোঝায়। সমাজ কাঠামো রদবদল বলতে বোঝায় সামাজিক কি পরিবর্তন। সমাজ কাঠামো গঠিত হয় সামাজিক রীতিনীতি, ভূমিকা, পদমর্যাদা ও সামাজিক প্রতিষ্ঠানসমূহ নিয়ে। যখন এর মৌলিক কাঠামো বা উপাদানের মধ্যে কোনো রূপান্তর, পুনর্বিন্যাস বা রদবদল ঘটে, তখন সামগ্রিক পরিভাষা হিসাবে সামাজিক পরিবর্তন তাকে বলা হয়। তো এই ছিল সমাজবিজ্ঞান প্রথম পত্র ওয়ান শট এমসিকিউ সবগুলো অধ্যায় একসাথে। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। তোমরা খুব ভালোভাবে পরীক্ষা দাও। ধন্যবাদ সকলকে।